আজকের এই ক্লাসে আমরা ক্লাস 11-এর একটা খুব সুন্দর কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সেটা আলোচনা করব, যেটা লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ঠিক আছে, তো এটা লন্ডনের টেমস নদীর ওপরে ওয়েস্টমিনস্টার ব্রিজ তার উপরে রচিত হয়। আর ওয়ার্ডসওয়ার্থ এই কবিতাটির নেম দিয়েছেন কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, যেটা ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন। ওয়ার্ডসওয়ার্থ আসলে তার বোন ডরোথির সাথে ফ্রান্স যাচ্ছিলেন। এবার ফ্রান্স যাওয়ার পথেই এই কবিতাটি রচনা করেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো চলো প্রথমে এই কবিতাটির যে মেন যে থিমটা সেটা জেনে নিই। তো পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যাচ্ছিলেন ফ্রান্সে, লন্ডনে তারা একটা রাত তারা অতিবাহিত করেছিলেন। তো এই ওয়ার্ডসওয়ার্থ যখন সেই ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে গেলেন এবং সেখান থেকে পুরো লন্ডন শহরটাকে দেখলেন, তিনি এতটা মনোমুগ্ধকর হয়ে যান যে তিনি এই কবিতাটি লিখে ফেলেন। অর্থাৎ তিনি এমন এক সময় সেই লন্ডন শহরটাকে দেখছেন যখন পুরো শহরটা নিস্তব্ধ, চুপ, শান্ত, কোথাও কোনো কোলাহল নেই, কোথাও কোনো যানজট নেই, কোনো গাড়ির কোনো শব্দ নেই, একদম নিস্তব্ধ। আর এই অপরূপ সৌন্দর্যটাই কবির মনকে আনন্দিত করে তুলেছে। অর্থাৎ কবি বলছে যে এর থেকেও সুন্দর হয়তো পৃথিবীতে আর কিছুই নেই। তো চলো আমরা কবিতাটি দেখি, লাইন বাই লাইন এর অর্থটা বুঝি। আর এই কবিতাটির শেষে, ঠিক আছে, আমি পরীক্ষায় আসার মতো যে এমসিকিউ সেগুলো আলোচনা করে দেব, এবং এই কবিতা থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো সেগুলো আমি আমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপ সেখানে প্রোভাইড করে দেব। আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সরাসরি জয়েন হয়ে যেতে পারো। সেখানে বিনামূল্যে ফ্রি অফ কস্ট সমস্ত কোশ্চেন অ্যান্সার সব প্রোভাইড করা হয়। তো চলো দেরি না করে আমরা কবিতাটি শুরু করি। দেখো প্রথম লাইনে কি বলেছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। অর্থাৎ আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, অর্থাৎ পৃথিবীতে এর থেকে সুন্দর আর কিছুই নেই। অর্থাৎ কার থেকে? এই লন্ডনের যে অপরূপ দৃশ্য তিনি দেখছেন লন্ডন শহরের, ঠিক আছে, তার মতো সুন্দর এই পৃথিবীতে আর কিছুই নেই। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। অর্থাৎ বোকা সেই লোক যে এই অপরূপ সৌন্দর্য দেখেও চলে যায়। অর্থাৎ তার সৌন্দর্য দেখার যে ক্ষমতা সেটা তার নেই। ঠিক আছে, এই সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। ঠিক আছে, আর এই যে ছোঁয়া, অর্থাৎ এই রাজকীয় সৌন্দর্যটা কবির মনকে ছুঁয়ে যায়, এতটাই সুন্দর। কিন্তু এখানে যদি আমরা থাকতাম, অর্থাৎ ইন্ডিয়ানরা, আমরা কি করতাম? এই সৌন্দর্য দেখে আমরা সেলফি তুলতাম, ফটো তুলতাম, এই ফটো ভালো আসতেছে। কিন্তু কবির সেই সৌন্দর্যটাকে কি করেছে? অনুভব করেছে, উপলব্ধি করেছেন। দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার। এই শহরটা এখন মনে হচ্ছে যেন একটা পোশাকে পরিধান করে রয়েছে, একটা পোশাক পরে রয়েছে। গার্মেন্ট, গার্মেন্ট মানে হচ্ছে পোশাক। ঠিক আছে, দ্য বিউটি অফ দ্য মর্নিং, অর্থাৎ সকালের যে সৌন্দর্য, ঠিক আছে, ভোরের যে সৌন্দর্য, সাইলেন্ট, শান্ত। ঠিক আছে, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাইক। শিপস মানে জাহাজগুলো, ঠিক আছে, অর্থাৎ টেমস নদীর যে বন্দরের যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলো, তারপরে টাওয়ারগুলো, ডোমস, ডোমস মানে হচ্ছে গম্বুজ, ডোমস মানে হচ্ছে গম্বুজ, তারপর থিয়েটার্স, নাট্যশালা, অ্যান্ড টেম্পলস, এবং যে উপাসনালয় যেগুলো রয়েছে, মন্দির বলতে পারি বা মসজিদ বলতে পারি, বা উপাসনালয় যেখানে উপাসনা করা হয়, টেম্পল, সেগুলো শায়িত রয়েছে। শায়িত বলতে সেখানে কোনো রকম হট্টগোল নেই, একদম নিশ্চুপ, সব শান্ত। কারণ অত সকালে কেউই জাগেনি, তাই সব কি রয়েছে? শান্ত রয়েছে। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। আর এগুলো কি রয়েছে? মুক্ত আকাশে উন্মুক্ত রয়েছে, অর্থাৎ আকাশে উন্মুক্ত রয়েছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। সমস্ত উজ্জ্বল এবং ঝলমলে, গ্লিটারিং মানে হলো ঝলমলে, ইন দ্য স্মোকলেস এয়ার সেই ধোঁয়াহীন, স্মোকলেস বলতে ধোঁয়াহীন যে বাতাস, সেই ধোঁয়াহীন বাতাসে সবকিছু উজ্জ্বল এবং ঝলমল করছে। কেন ধোঁয়াহীন, কেন স্মোকলেস বলেছে? কেননা
তখন সময়টা হচ্ছে সকাল, একদম ভোর, আর তখনও কোনো যানবাহন চলাচল করছে না ঠিকভাবে, ঠিক আছে। তারপর কোনো ফ্যাক্টরি চালু হয়নি, কোনো ধোঁয়া নেই, কলকারখানার কোনো ধোঁয়া নেই, সেই জন্য এয়ারটা কেমন, স্মোকলেস, ঠিক আছে, অর্থাৎ ধোঁয়াহীন আকাশ, ধোঁয়াহীন বাতাস, ঠিক আছে। নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিভ, অর্থাৎ এর আগে কখনো সূর্য, ঠিক আছে, এভাবে এত সুন্দর কিরণ দেয়নি, ঠিক আছে। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম যে রশ্মিটা, সেই রশ্মিটা ভ্যালি, রক অর হিল, অর্থাৎ উপত্যকা, পাথর এবং পাহাড়ে পড়ছে। নেভার শ আই নেভার ফেল্ট এ ক্লামসরি, যে কবি বলছে যে এর আগে আমি এত এত আমি এর আগে কখনো দেখিনি, ঠিক আছে, এর আগে কখনো অনুভব করিনি এই শান্ত যে গভীরতাটা বা গাম্ভীর্যটা, এর আগে কবি কখনো সেটা অনুভব করেনি। তারপরে দেখো কি বলেছে, দ্য রিভার গ্লিড অ্যাট হিজ ওন সুইট উইল, এইবার এই যে নদীটা, কোন নদীটা, টেমস নদীটা, সে কি করছে, নিজের যে ছন্দে, নিজের মিষ্টি ছন্দে সে বয়েই চলেছে। ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, এবার সে হতাশা হয়ে বলছে, হতাশা প্রকাশ করে বলছে যে ডিয়ার গড, হায় ভগবান, যে দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, যে ঘরগুলো এখনো ঘুমিয়ে রয়েছে। এখানে ঘরগুলো বলতে ঘরগুলোকে বলেনি, সেই ঘরের মধ্যে যে মানুষগুলো রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলেছে যে এত সুন্দর, এত অপরূপ যে দৃশ্য, এই দৃশ্য না দেখে তারা কি রয়েছে, ঘুমিয়ে রয়েছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং সমস্ত মাইটি হার্ট, ঠিক আছে, শক্তিশালী হৃদয়, তারা কি হয়েছে, তারা শায়িত রয়েছে। এখানে মাইটি হার্ট বলতে পুরো লন্ডন শহরটাকে বলা হয়েছে, ঠিক আছে, কবি বোঝাতে চেয়েছেন পুরো লন্ডন শহরটা কি রয়েছে, শায়িত রয়েছে। এবার এই যে কবিতাটা, তার প্রেক্ষাপট রয়েছে কি 1802 সালে এটা কি হয়, কম্পোজড হয়, ঠিক আছে, 3রা সেপ্টেম্বর এটা কম্পোজড হয়, কিন্তু এটা পাবলিশড হয় কয়েক বছর পরে, 1807 সালে, 1807 সালে এটা প্রকাশ হয়, ঠিক আছে। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন রোমান্টিক পোয়েট ছিলেন, ঠিক আছে। রোমান্টিক পোয়েট বলতে আমরা যে রোমান্টিক ভাবি সেই রোমান্টিক না, রোমান্টিক বলতে হচ্ছে প্রকৃতিপ্রেমী যে সমস্ত কবি, অর্থাৎ যারা প্রকৃতিকে নিয়ে লেখে। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন কেমন পোয়েট, রোমান্টিক পোয়েট, ঠিক আছে, কেমন, রোমান্টিক পোয়েট। এবার এখানে দেখো পুরো কবিতাটার মধ্যে টোটাল লাইন কটা আছে, 14টা লাইন। আমরা যদি গুণে দেখি কটা লাইন পাবো, 14টা লাইন। এবার 14 লাইনের কবিতাকে কি বলা হয়, সনেট বলা হয়, ঠিক আছে। তাহলে এই ওয়ার্ডসওয়ার্থের এই যে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটা তাহলে একটা কি, এটা একটা সনেট, ঠিক আছে। এই সনেটটা হচ্ছে পেট্রার্চান সনেট, ঠিক আছে, কি সনেট, পেট্রার্চান সনেট। আশা করি বেসিক যে ইনফো সেগুলো আমি কভার করে দিলাম। এবার এই কবিতা থেকে যত রকমের এমসিকিউ হয় সব আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি প্রোভাইড করে দেব। তোমরা যারা যারা পেতে ইচ্ছুক তারা আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো, তোমরা জয়েন হয়ে যাবে, তাহলে তোমরা সমস্ত নোটস পেয়ে যাবে, ঠিক আছে।